এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে যে আজ? একা একা এই শীতে আর ঘুমোতে ভালো লাগছে না, তাই উঠে গেছি। কেন, তোর কোনো সমস্যা? চিপ্তির কথা শুনে নিদ্র এই বলে নিজের হাত দুটো ধীরে ধীরে চিপ্তির পেটের ওপরে নিয়ে এলো। চিপ্তি মোচড় দিয়ে চোখ মুখ খিচে বলে উঠল, ভাইয়া, তোমার হাত দুটো ভীষণ ঠান্ডা, সরাও, ঠান্ডা লাগছে আমার। নিদ্র চিপ্তির কাঁধে থুতনি ঠেকিয়ে আদরে গলায় বলল, ঠান্ডা হাত দুটো গরম করতেই তো এখানে আসা। আমার হাত দুটো গরম না হওয়া পর্যন্ত আমি তোকে ছাড়ছি না। নিদ্রর কথা শুনে চিপ্তির মাথায় দুষ্ট বুদ্ধি নাড়া দিল। তবে এমনটা করলে যে নিদ্র ব্যথা পাবে। কিন্তু এখন কিছু করার নেই চিপ্তির। এই হাত দুটো অত্যাচার থেকে বাঁচার এই একটাই এখন মাত্র উপায়। চিপ্তি গরম কাপের নিচটা নিদ্রর হাতে ছুঁয়ে দিল। নিদ্র উহ করে চিপ্তির থেকে ছিটকে সরে এলো। চিপ্তি খিলখিলিয়ে হেসে উঠল। নিদ্র চোখ গরম করে তাকালো চিপ্তির দিকে। চিপ্তি সেদিকে পাত্তা না দিয়ে বলল, আমার সাথে এখন থেকে আর এসব করতে পারবে না। আমার পারমিশন ছাড়া এখন থেকে আর আমাকে ছুতে পারবে না। ছুলে আজকের মতো এমন গরম ছ্যাঁকা দিব, এখন আমাকে দোষ দিতে পারবে না, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। নিচু চিপ্তির কথা শুনে হাবলার মতো তাকিয়ে আছে। এই মেয়ে বড়দের মতো কথা বলতে শিখলো কবে? তার মানে এখন থেকে একে ছুতেও পারমিশন লাগবে। নিদ্র মাথা চুলকে রিড়িয়ে বলল, আজ একটু জড়িয়ে ধরতে দে, ঠান্ডা লাগছে। এটা এখন সম্ভব না, কারণ তোমার মতো ঠান্ডা পানি আমার মতো গরম আগুনের কাছে আসতে পারে না। আসলে আমার আগুন নিভে যাবে। নিদ্র রিড়ির কথাগুলো শুনে চিপ্তি এগুলো বলল। নিদ্র চোখ বড় বড় করে চিপ্তির দিকে তাকালো। চিপ্তিকে যত দেখছে তত অবাক হচ্ছে নিদ্র। এই কি সেই মেয়ে যাকে গ্রাম থেকে হাবাগোবা এনেছে? নিদ্র মুচকি হেসে চিপ্তির দিকে পা বাড়িয়ে বলল, তাহলে তো আগুন নিভাতে হয়। কথাটা শুনে চিপ্তি শুকনো ঢোক গিলল। নিদ্র বরফের মতো ঠান্ডা শরীরকে চিপ্তি এখন কোনোভাবেই সহ্য করতে পারবে না। চিপ্তি ফ্লোরে কফির কাপটা রেখে রুমের দিকে যেই দৌড়ে যাবে, অমনি নিদ্র চিপ্তির হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল। চিপ্তি উহ উহ করে বলে উঠল, ইস, এত ঠান্ডা কেন তোমার শরীর? নিদ্র কিছু না বলে চট করে চিপ্তিকে কোলে তুলে নিল। এরপর রুমের দিকে পা বাড়িয়ে বলল, শাওয়ার নিয়েছি, তাই শরীর এমন ঠান্ডা হয়ে আছে। নিদ্রর কথা শুনে চিপ্তি অবাক দৃষ্টিতে নিদ্র দিকে তাকিয়ে বলল, নিদ্র তো কোনো সময় সকালে শাওয়ার নেয় না, তাহলে আজ হঠাৎ করে কি হলো যে এত সকালে শাওয়ার নিল? চিপ্তের ভাবনার মাঝে নিদ্র চিপ্তিকে এনে বেডে ফেললো। এরপর নিজেও বেডের ওপরে উঠল আর চিপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরে কম্বল গায়ে জড়িয়ে দিল। চিপ্তি কেঁপে উঠল নিদ্র ঠান্ডা শরীর আর হাতের ছোঁয়া পেয়ে। পা দুটো তার পেঁচিয়েই রেখেছে শোয়ার পর থেকে। নিদ্রর বরফের মতো ঠান্ডা পা দুটো চিপ্তির আগুনের মতো গরম পা দুটোকে বরফ বানিয়ে দিচ্ছে। তৃপ্তি নিদ্রর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। নিদ্র মৃদু হেসে বলল, তুই না আগুন, মানুষ তো শীতের দিনে আগুনের কাছেই আসে গরম হতে, তাই আমিও তোর কাছে এলাম তোর আগুন নিভাতে। কিন্তু না, আমি তোর আগুন নিভাবো না। তোর আগুন নিভে গেলে আমি গরম কি করে হব? তাই তোর আগুন আরো একটু বাড়িয়ে দিয়ে কাঠ দেবো এবার। এই বলে নিদ্র চিপ্তিকে আরো একটু নিজের সাথে মিশিয়ে দিল। চিপ্তি নিদ্রর কথাগুলো কিছু বুঝতে পারল না। সে ফ্যাল ফ্যাল করে নিদ্রর দিকে তাকিয়ে রইল। হঠাৎ নিদ্র নিজের ঠোঁট জোড়া দ্বারা চিপ্তির ঠোঁট জোড়া বন্ধ করে দিল। চিপ্তি কেঁপে উঠে চোখ খিচে বুঝে নিল। নিদ্র ঠান্ডা উষ্ঠদয় চিপ্তির তপ্ত উষ্ণ উষ্ঠদয়ের ভেতরে চলে গেল। তৃপ্তি নিদ্রর পিঠের টি শার্ট খাপছে ধরল। আজ অনেকদিন পর আবার এই ছোঁয়া পেল সে। কাঁধ দুটো কেমন গরম হয়ে উঠল চিপ্তির। বুকের ভিতর ধুকপুক ধুকপুক ঢাক ঢোলের মতো বাজতে লাগলো। হঠাৎ তৃপ্তির কিছু একটা মনে হতে নিদ্রকে নিচ থেকে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করলো, কিন্তু নিদ্র শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর নিদ্র তৃপ্তির ঠোঁট জোড়া থেকে নিজের ঠোঁট জোড়া আলাদা করলো। এরপর তৃপ্তি নাকের সাথে নিজের নাক ঘষে বলল, কফিটা তো জোস হয়েছে, কে বানিয়েছে? কথাটা শুনে চিপ্তির লজ্জায় কাঁধ দুটো আরো গরম হয়ে উঠল। সে চোখ বোঝা অবস্থায় মাথা নিচু করে নিদ্রর বুকের দিকে নিয়ে রিড়িয়ে বলল, আমি বানিয়েছি। কথাটা শুনে চট করে চিপ্তিকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসলো নিদ্র। এরপর বেড থেকে নেমে সোজা বারান্দায় চলে আসলো। কফির কাপটা ফ্লোরে কেমন চুপ করে বসে আছে। নিদ্র কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিল, অতবার মুচকি হেসে রুমের ভিতরে আবার আসলো। চিপ্তি চোখ গোল গোল করে নিদ্র দিকে তাকিয়ে আছে। নিদ্র ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে বলল, কফিটা সত্যি মজার হয়েছে। কাল থেকে প্রতিদিন সকালে আমার জন্য 1 কাপ করে কফি বানিয়ে আমার রুমে নিয়ে আসবি। বলতে 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 চিপ্তি বেডের পাশে এসে দাঁড়ালো নিদ্র।
চিপ্তি ভাবনার মাঝ থেকে বেরিয়ে কিছু বলতে যাবে, তার আগেই নিদ্র হাতের একটা আঙ্গুল চিপ্তির ঠোঁটে রাখলো। চিপ্তির কথা বন্ধ হয়ে গেল। নিদ্র ঝুঁকে চিপ্তির কপালে একটা চুমু খেয়ে বলল, আজ সারাদিন বাসায় আসতে পারবো না, টেক কেয়ার, ওকে? এই বলে নিদ্র কফির কাপে চুমুক দিতে দিতে চিপ্তির রুম থেকে বেরিয়ে গেল। চিপ্তি ঠায় বসে রইল, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এতক্ষণ তার সাথে এগুলো কি হয়ে গেল ভাবছে সে। নিদ্র তার খাওয়া কফি খাচ্ছে ভেবে লজ্জাকৃত হাসি দিয়ে একটা বালিশ মুখের উপর এনে ধাপ করে শুয়ে পড়ল চিপ্তি। বিকেল 4টা বাজে। নিদ্র ক্লাবে আসলো। ক্লাবের ভেতরে প্রবেশ করে অবাক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল নিদ্র, কারণ তার সামনে সাব্বির, রাশি তার সুজন বসে আছে। নিদ্রকে দেখে সাব্বির, রাশি তার সুজন এসে মারতে লাগলো। রাশেদ রাগে গজগজ করতে করতে বলল, শালা, সেই সকাল 11টা থেকে তোর জন্য ওয়েট করছি, আর এখন বিকেল 4টা বাজে। আজ তো তোরে। আমি কি জানতাম যে তোরা আজ আসবি? অফিসে একটা কাজ ছিল, তাই অফিসে যেতে হয়েছে আজ। কাল রাতেও তো তোদের সাথে কথা বললাম, তখন তো তোরা কিছু বলিসনি। সাব্বির সুজন রাশিদকে নিজে থেকে ছাড়িয়ে বলল নিদ্র। সুজন হা হা করে হেসে উঠে বলল, সারপ্রাইজ দেওয়ার জন্য তোদের কিচ্ছু বলিনি, কিন্তু দেশে এসে তোকে অনেকগুলো কল করেছি, তোর ফোন অফ কেন? সুজনের কথা শুনে নিদ্র একটা চেয়ার টেনে বসে বলল, তোরা দেশে আসলি কখন? সকাল 9টায় এয়ারপোর্টে, তারপর এইখানে আসতে আসতে প্রায় 11টা বেজে গিয়েছিল। নিদ্রর কথা শুনে সাব্বির বলল। রাশেদ একটা চেয়ার টেনে বসে বলল, বাদ দে, এখন বল তোর ফোন অফ কেন? নিদ্র রাশেদের দিকে তাকিয়ে বলল, অফিসে গিয়েছিলাম, পাপার একটা কাজ পড়ে গেছিল, তাই আমাকে আজ অফিসে যেতে হয়েছে। ফোনটা ভুলে বাসায় ফেলে এসেছি। এই বলে নিদ্র চেয়ারে হেলান দিয়ে ক্লান্তির একটা নিঃশ্বাস ছাড়ল। সাব্বির আর সুজনও চেয়ার টেনে বসলো। নিদ্র সবার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, তো তোরা হঠাৎ করে দেশে কেন? নিদ্রর কথা শুনে সাব্বির বলল, হঠাৎ কোথায়? তুই কি ভুলে গেছিস যে আমরা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার একসাথে করব বলছে? সাব্বিরের কথা শুনে নিদ্র দুহাত দিয়ে মাথা চেপে ধরে বলল, আসলেই ভুলে গেছিলাম, আমার ভীষণ খিদে পেয়েছে, দুপুরে খাওয়া হয়নি। ভেবেছিলাম বাসায় গিয়ে খাবো, কিন্তু এখন আর বাসায় যাব না, রেস্টুরেন্টে থেকে কিছু খেয়ে নেব। তোরা কিছু খাবি? আরে না, আমরা একটু আগে খেয়ে আসছি, তুই গিয়ে খেয়ে আয় যা। এতক্ষণ পর্যন্ত রাহুল আর জ্যাক চুপ ছিল। এবার জ্যাক আড়মোড়া ভেঙে হাত উপরে তুলে বলল, আমারও খাওয়া হয়নি ভাই, আমিও খাবো, চলো। জ্যাকের কথা শুনে রাশেদ, সুজন, সাব্বির আর রাহুল চোখ বড় বড় করে জ্যাকের দিকে তাকালো। রাশেদ মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু তার আগেই জ্যাক নিদ্র হাত ধরে টেনে ক্লাব থেকে বের করে নিয়ে গেল। রাশেদ বিড়বিড় করে বলে উঠল, শালা পেটু, একটু আগে আমাদের সাথে এত খেলো, আর এখন বলছে ওটা কি খাওয়া হয়নি। ওই রাশেদ, তুই কি বিড়বিড় কর। রাহুল আরো কিছু বলার আগে রাহুলের ফোনে কল আসলো। রাহুল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আন্টি নাম ভেসে উঠেছে। রাহুল তাড়াতাড়ি কল রিসিভ করে সালাম দিল। আমিনা সালামের জবাব দিয়ে বলল, নিদ্র কি ক্লাবে গেছে? হ্যাঁ, তবে এখন খাওয়ার জন্য রেস্টুরেন্টে গেছে। কেন আন্টি? ও ক্লাবে ফিরে আসলে ওকে বাসায় আসতে বলবে। আচ্ছা তাহলে এখন রাখছি। ঠিক আছে আন্টি, ও ক্লাবে আসলে বলে দেবো। রাহুলের কথা শুনে আমিন আর কিছু না বলে কল কেটে দিল। প্রায় ঘন্টাখানিক পর নিদ্র ক্লাবে আসলো। সাথে জ্যাক দাঁত কেলিয়ে ক্লাবে প্রবেশ করলো। রাশেদ সরাসরি বলে উঠল, শালা, তোর এটা পেট না কুয়া? আমাদের সাথে একবার খেলি, এখন আবার ওর সাথে। রাশেদের কথা শুনে সুজন পাশ থেকে বলে উঠল, রাশেদ, তুই আমার একমাত্র বোন জামাইকে কিছু বলবি না। ওর পেট কুয়া হোক আর সমুদ্র হোক, এতে তোর কি? সুজনের কথা শুনে সবাই হেসে উঠল। রাহুল নিদ্রকে বলল, আন্টি কল করছে, তোকে বাসায় যেতে বলছে। এখনই যেতে বলেছে। রাহুলের কথা শুনে নিদ্র একটু অবাক হয়ে বলল। রাহুল ফোনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এখনই যেতে বলছে, কোনো কাজ আছে হয়তো। নিদ্র সবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোরা থাক, আমি গেলাম। তাহলে কাল দেখা হচ্ছে। জানি এখন বাসায় গেলে এখানে আর আসবি না, তাই বলে দিলাম। সাব্বিরের কথা শুনে নিদ্র মুচকি হেসে ক্লাব থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা 6টা বাজে। তৃপ্তি ঠোঁট কামড়ে হেসে গাড়ি ড্রাইভ করছে, আর নিদ্র বিরক্ত হয়ে পাশের সিটে বসে আছে। এই মেয়েকে এখন কষে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করছে নিদ্রর। এত করে বলল, তোর যাওয়ার দরকার নেই, আমি একা যাই, ওখানে যদি কোনো সমস্যা হয়। কিন্তু এই মেয়ে কথাই শুনলো না। জীবনে নাকি কোনোদিন এয়ারপোর্ট দেখেনি, তাই সে এখন এয়ারপোর্ট দেখবি।
বাসায় পা রাখতে আমেনা নিদ্রকে বলেছিল তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে। নিদ্র কেন প্রশ্ন করতেই আমেনা বলল,